ললিতা হেসে মালা নিয়ে চলে গেল। দরজার কাছে এসে দেখল শেখর এক মনে চিঠি লিখছে। দরজা খুলে পেছনে এসে দাঁড়ালো, তাতেও শেখর টের পেল না। তখন কিছুক্ষণ চুপ করে থেকে তাকে চমকে দেওয়ার অভিপ্রায়ে সে মালা ছড়াটা সাবধানে শেখরের মাথা গলিয়ে গলায় ফেলে দিয়েই চৌকির পিছনে বসে পড়ল। শেখর প্রথমটা চমকে উঠে বলল, কি রে কালী? পরক্ষণে ঘাড় ফিরিয়ে দেখে ভয়ানক গম্ভীর হয়ে বলল, এ কি করলে ললিতা? ললিতা উঠে দাঁড়িয়ে শেখরের মুখের ভাবে ঈষৎ শঙ্কিত হয়ে বলল, কেন, কি হলো? শেখর পূর্ণ মাত্রায় গাম্ভীর্য বজায় রেখে বলল, জানো না কি হলো? কালীকে জিজ্ঞেস করে এসো, আজকের রাত্রিরে গলায় মালা পুরিয়ে দিলে কি হয়। এখন ললিতা বুঝতে পারল। চোখের নিমেষে তার সমস্ত মুখ ভীষণ লজ্জায় রাঙা হয়ে উঠল। আমার গলা খুইলান গো ললিতে। না না, কখনো না, কখনো না। সে এই কথা বলতে বলতে ছুটে গিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। শেখর চেঁচিয়ে বলল, যেও না ললিতা, শুনে যাও। ললিতা, বিশেষ কাজ আছে। ললিতা। শেখরের ডাক তার কানে এলো বটে, কিন্তু শুনবে কে? কোথাও সে থামতে পারল না। দৌড়ে এসে নিজের ঘরের মধ্যে ঢুকে একেবারে চোখ বুজে বিছানায় শুয়ে পড়ল। ওই আমার হার পরিয়ে ওই আমার হার পরিয়ে এই ৫-৬ বছর ধরে সে শেখরের ঘনিষ্ঠ সংস্রবে মানুষ হয়ে উঠেছে, কিন্তু কোনো দিন এমন কথা শেখরের কাছ থেকে শোনেনি। একে তো গম্ভীর প্রকৃতি শেখর কখনোই তাকে পরিহাস করত না, করলেও এত বড় লজ্জাকর পরিহাস যে তার মুখ দিয়ে বেরোতে পারে, এটা ললিতা কল্পনাতেও আনতে পারত না। লজ্জায় সংকুচিত হয়ে মিনিট ২০ পরে সে উঠে বসল। অথচ শেখরকে সে মনে মনে ভয় করত। তিনি বিশেষ কাজ আছে বলে ডেকেছিলেন, তাই যাবে কিনা এটাই ললিতা উঠে বসে ভাবছিল। এমন সময় ও বাড়ির ঝির গলা শোনা গেল যে ছোটবাবু তাকে ডাকছেন। ললিতা ওপরে এসে দরজা ফাঁক করে দেখল শেখর